প্র্যাকটিস, কলেসিভ প্র্যাকটিস, কোয়ার্সিভ প্র্যাকটিস, অবস্ট্রাকটিভ প্র্যাকটিস আর অ্যাবিউস। ফ্রডুলেন্ট হচ্ছে প্রতারণা, ফেক ডকুমেন্ট দেওয়া, ডকুমেন্ট চেঞ্জ করা, ডকুমেন্ট ফ্যাক্ট হাইড করা, এই টাইপ করাটা হচ্ছে দুর্নীতি। কলেসিভ হচ্ছে সিন্ডিকেট করা বা কয়েকজন মিলে একটা স্কিম তৈরি করা। কোয়ার্সিভ হচ্ছে ফোর্স দেয়া, থ্রেট দেয়া, ক্ষতি করা। অবস্ট্রাকটিভ হচ্ছে যে ধরেন কোনো একটা কমপ্লেন হইলো কোনো পলিসিভের বা করাপটিভের, প্রপার অথরিটি ইনভেস্টিগেট করতে আসলো, তাকে আমরা করতে দিলাম না, ফাইল সরাই ফেললাম, তাকে বাধা দিলাম, এটা হচ্ছে অবস্ট্রাকটিভ। অ্যাবিউজ হচ্ছে ইমপ্রপার ইউজ অফ অ্যাসেট। ওকে। কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, এটা আমাদের করা হয়নি কোনোদিন। Conflict of interest is a situation in which a party has interest that could improperly influence that party's performance of official duties or responsibilities, contractual obligation, or compliance with applicable law and regulation. ধরেন আপনি একটা ব্রিজ করবেন, টেন্ডার করলেন, ঠিকাদার নিয়োগ করবেন। এখন 10টা ফার্ম জমা দিল, এর মধ্যে একটা ফার্ম আপনার নিজের ভাইয়ের বা বোনের। তাহলে কি কি দাঁড়াইলো, এজ এ অফিসার অফ ব্রিজ ডিপার্টমেন্ট আপনার দায়িত্ব একটা ভালো ঠিকাদার নিয়োগ করা, যেন একটা ভালো ব্রিজ হয়। একই সাথে যেহেতু আপনার রিলেটিভ টেন্ডার সাবমিট করছে, আপনার আরেকটা ইন্টারেস্ট আছে, কি ইন্টারেস্ট? রিলেটিভকে সাপোর্ট করা, নিজের লোক। তাহলে দুইটা ইন্টারেস্ট কনফ্লিক্ট করতেছে না, একটা একটা এগেন্সে যাচ্ছে না, তো এটাকে আমরা বলতেছি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এটা এক্সাম্পল দিলাম, ঠিক আছে। Next, a conflict of interest describes a situation where someone within an organization has opposing loyalty. A conflict of interest of a person's involvement within an organization includes multiple interests. Interests could be financial or having a family member working within the business. This interest could influence the person's decision in favor of their own gain or giving preferential treatment. Okay. Identifying potential conflict of interest. কিভাবে আপনি বুঝবেন potential conflict of interest আছে কিনা? একটা আগে আমরা একটা ইয়ে করি, বাংলাদেশ গভর্নমেন্টের একটা ডকুমেন্ট আছে, এটা দেখি আমরা আগে। আপনাদের ড্রাইভে দেওয়া আছে ডকুমেন্টটা। আপনারা এডিশনাল রেফারেন্সে যে বাংলাদেশ পাবলিক প্রকুরমেন্টে গেলে, আপনাদের ড্রাইভে এডিশনাল রেফারেন্সে বাংলাদেশ পাবলিক প্রকুরমেন্টে গেলে এই ফাইলটা পাবেন। ঠিক আছে, এটাকে আমরা বলি পাবলিক প্রকুরমেন্ট বিধিমালা 2025। বাংলাদেশের পাবলিক প্রকুরমেন্ট এটা ফলো করে করা হয়। এটার যদি আমি তফসিল 13-তে যাই, 220 নম্বর পেজ পিডিএফ এর, 220, sorry, এই 222। দেখেন কনফ্লিক্ট অফ কনসালটেন্টের ক্ষেত্রে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের কিছু এক্সাম্পল দেওয়া আছে, একটু দেখি আমরা। আপনি অফিসে একটা জেনারেটর লাগবে, আপনি একটা হাইব্রিড জেনারেটর তৈরি করতে চাচ্ছেন, ডিজেল এবং সোলার দুইটার একটা সিনার্জি থাকবে, হাইব্রিড কারের মতো। তো আপনার একটা সিনার্জিস্টিক আপনি তৈরি করতেছেন জেনারেটর। একটা ইলেকট্রোমেকানিক্যাল কনসাল্টিং ফার্মকে আপনি নিয়োগ করলেন জেনারেটর ডিজাইন করতে, সে ডিজাইন করলো। এরপর আপনি ঠিক করলেন ওই জেনারেটর যে ডিজাইন করছিল সে ফার্ম আবার জেনারেটর সাপ্লাইয়ের জন্য টেন্ডার করে, তখন কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হবে। কেন? কারণ সে যখন ডিজাইন করতেছিল, সে যদি জানে যে সে পরবর্তীতে সাপ্লাই দিতে পারবে, তাহলে সে এমনভাবে ডিজাইন করবে যেন তার জন্য একটা ফেভারেবল হয়। বুঝতে পারছেন তো, যে ডিজাইন করবে এই ক্ষেত্রে, এইসব ক্ষেত্রে তাকে পরবর্তীতে আমরা সাপ্লাই করতে দিব না, আর নাহলে তো সে নিজের মতো করে করবে। দেখেন, সাপ্লাই অফ গুডস এন্ড ওয়ার্কস হুজ স্পেসিফিকেশন আর প্রিপেয়ার্ড বাই দ্য কনসালটেন্ট, ইকুইপমেন্ট হতে পারে। ডিসকোয়ালিফিকেশন অফ দ্য কনসালটেন্ট অ্যান্ড অ্যাফিলিয়েটস। কনফ্লিক্টিং অ্যাসাইনমেন্ট, দেখেন এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ক্যাটাগরি টাইপ। অনেক সময় আলাদা করে বলা হয়, বাট আমরা এখানে একসাথে বলতেছি। আপনি একটা কনসালটেন্টকে নিয়োগ করছেন, সে আপনার এনভায়রনমেন্টাল অডিট ম্যানুয়াল তৈরি করে দিবে, এনভায়রনমেন্টাল অডিট বা ইএমপি এসব ডকুমেন্ট সে তৈরি করে দিবে। আবার ওগুলো আপনার ভেরিফাই করার জন্য, অডিট করার জন্য আপনি আরেকটা কনসালটেন্ট নিয়োগ করবেন, যে ডকুমেন্টটা ঠিক আছে কিনা। আপনি যদি সেম কনসালটেন্ট নিয়োগ করেন, হবে? হবে না। আপনি একটা ব্রিজ ডিজাইন করবেন, কনসালটেন্ট নিয়োগ করলেন, সেই ডিজাইনটা আপনি ভেটিং করতে যাচ্ছেন। ভেটিং করার জন্য
আর একটা কনসালটেন্ট দিবেন আপনি, আপনি তো আগে কনসালটেন্টকে দেন তাহলে হবে? খাতা যে কাটে সে তো স্ক্রুটিনি করে না, স্ক্রুটিনি করে থার্ড পার্সন। এই ক্ষেত্রে পর ডিসকোয়ালিফাই করে দেই। ঠিক আছে। এই দেখেন কনফ্লিক্টিং রিলেশনশিপ, a consultant staff is a family relationship with a client staff involved in the selection process। এরকম হলে কি করবেন? এক্সক্লুড দ্য ক্লায়েন্ট স্টাফ ফ্রম দ্য সিলেকশন প্রসেস অর ডিসকোয়ালিফাই দ্য কনসালটেন্ট। কনটেক্সটের উপরে কোন সময় ধরা পড়তেছে, কি কনটেক্সটে, তার উপর ডিপেন্ড করবে। এটা দেখবো আমরা ডিটেলস, কখন এক্সক্লুড করবো কখন ইয়ে করবো। ঠিক আছে। দ্য কনসালটেন্ট ইনক্লুডস এ ক্লায়েন্ট এমপ্লয়ি ইন এস টেকনিক্যাল প্রপোজাল। এটা একটা ট্রিক, এটা তো নর্মালি হয় না। কনসালটেন্টকে বলছেন আপনি 20 জনের কথা, সে বলছে তো আমার 10 জন ইঞ্জিনিয়ার লাগবে, এর মধ্যে একটা ইঞ্জিনিয়ার হচ্ছে আপনার নিজেরই স্টাফ, এটা তো হতে পারে না। ঠিক আছে। এটা একটা ক্লিয়ার থাকতে হবে যে হ্যাঁ ওই স্টাফ এই মুহূর্তে ছুটিতে আছে, বিনা বেতনে ছুটিতে আছে বা ডিপার্টমেন্টের সাথে নাই। তো মেইন জিনিস যেটা হয় সেটা হলো ওই কনফ্লিক্টিং রিলেশনশিপ, ফ্যামিলি মেম্বার থাকা, ফ্রেন্ডস খুব ক্লোজ কেউ থাকা, তারপর হচ্ছে আপনার রিলেটেড অ্যাসাইনমেন্ট, তারপর হচ্ছে এই যে এটা সাপ্লাই করছে, যেটা ডিজে ডিজাইন করছে সেই নিজে সেটা সাপ্লাই দিচ্ছে, এই ধরনের জিনিসগুলো। তো এখানে ওদের আছে কিছু দেখেন, এই যে বায়ার হ্যাভিং বায়ার মানে প্রকুরিং এন্টিটি আর কি, এখানে বায়ার হ্যাভিং রিলেশনশিপ উইথ সাবঅর্ডিনেট সাপ্লায়ার, a buyer awarding a contract to a family member, creating a rival organization to the one in which a person is employed, এটা আমি দেখাচ্ছি। উইল মানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যদি আমার সন্দেহ হয়, কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যদি কম আমরা বলি অ্যাকচুয়াল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট যেটা ঘটে গেছে অ্যাকচুয়ালি, আর পটেনশিয়াল যেটা ঘটতে পারে, পটেনশিয়াল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আইডেন্টিফাইং পটেনশিয়াল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, আমরা 4টা কোশ্চেন করি, প্রথম 3টা মেইন কোশ্চেন বা এগুলো, ফোর্থ কোশ্চেনটা হচ্ছে একটা ডেরিভেটিভ কোশ্চেন। দেখেন, উইল আই গেইন ফাইন্যান্সিয়াল ইন এডিশন টু মাই স্যালারি, আমার অন্য কোনো লাভ হবে কিনা? Do I have any personal relationship with colleagues or suppliers? Am I doing an identical role for a competitor? এই যে এটার সাথে মিলে ক্রিয়েটিং এ রাইভাল অর্গানাইজেশন। এই 3টা কোশ্চেন যদি আনসার ইয়েস হয় তাহলে 4 নম্বরটা আনসার অবশ্যই ইয়েস। 3টা কোশ্চেন যে কোনো একটা আনসার ইয়েস হয়, 4 নম্বরটা আনসার ইয়েস। শুড আই ডিসক্লোজ এনি অফ মাই কনসার্ন, আমি আর অথরিটিকে জানাতে হবে। যে কোনো অর্গানাইজেশন, বড় বড় অর্গানাইজেশনে আমি যারা চাকরি করি সেখানেও আছে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। যদি আমাকে, আমার যদি মনে হয় আমার কোনো কাজে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অ্যারাইজ হচ্ছে, আমাকে প্রপার সিস্টেমে জানাতে হয়। কাকে জানাবো, কিভাবে জানাবো, সব প্রপার মেকানিজম আছে। ঠিক আছে। এটা এম আই ডুইং এন আইডেন্টিক্যাল রোল ফর এ কম্পিটিটর, এটা একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। এটা ট্রু স্টোরি। অনেক আগে, প্রায় 20 বছর 19 বছর আগে, আমার অফিসের জন্য আমরা একটা স্টিলের ওয়্যার হাউস বানাবো। এটা অ্যাকচুয়ালি আমার নিজে ফেস করা উদাহরণ। তো আমরা একটা বড় কোম্পানি, ধরেন আলফা স্টিল, ওটা বড় বাংলাদেশি স্টিল কোম্পানি, আলফা স্টিল পিএলসি, তার কাছে কোড চাইলাম, তার কাছে রেট চাইলাম। তো তার সেলসের লোক আসলো, সেই ইঞ্জিনিয়ার, সে বললো যে 250 টাকা পার স্কোয়ার ফিট খরচ পড়বে। তা আমরা বললাম যে আমাদের বাজেট তো ভাই 220 টাকা পার স্কোয়ার ফিট, এর বেশি আমরা পারবো না। তো ওই আলফা স্টিল যে সেলসের লোক, সে বলছে স্যার এটা আমাদের রেট, আমরা আর ইয়ে করতে পারবো না, 250 নামতে পারবো না এসে। আমরা দেখলাম যে আমাদের বাজেটে কুলায় না, আমাদের একটা বাজেট আছে। ঠিক আছে, মিটিং শেষ, শেষ ফর্মালি মিটিং শেষ হয়ে যাওয়ার পর সবাই যখন চলে যাবে, তখন ওই সেলসের লোক আসতে করে বলে যে স্যার আমি একটা প্রস্তাব দিই যদি আপনারা পারমিশন দেন। আমরা বললাম কি প্রস্তাব? বললো যে একটা নতুন কোম্পানি আছে, নাম হচ্ছে ধরেন XYZ স্টিল। হ্যাঁ, XYZ স্টিল। তো ওরা নতুন কোম্পানি, তো ওরা কাজ পাইতে আগ্রহী, ওদের কাজের কোয়ালিটি খুব ভালো। ওরা যদি বলি ওরা 220 করে দিবে। ওরা প্রফিট কম রাখবে, পারলে খুবই কম রাখবে, কিন্তু ওদের কাজ দরকার, প্লাস হচ্ছে যেহেতু ওদের নতুন কোম্পানি, ওদের ওভারহেড কম। আলফা স্টিলে হয়তো 500 লোক কাজ করে, XYZ হয়তো এখন নতুন কোম্পানি দেখে 70-80 জন কাজ করে। তো ওদের ওভারহেড খরচ কম, ওরা 220 পারবে, ওভারহেড কম দিয়ে ওরা পারবে। 220 আপনারা যদি করতে চান আমি XYZ কে বলে দিতে পারি। ওর হয়তো আলফার মতো ব্র্যান্ডিং নাই, কিন্তু আমি বলতেছি কোয়ালিটি সেম হবে, আপনারা চেক করে নিতে পারেন যে কোনো টেস্ট। তাহলে আমরা তখন রাজি হয়ে গেলাম, ঠিক আছে, নর্মাল সেলসে ধরেন ধরেন আমি রাজি হয়ে গেলাম। তাহলে এখানে যে সেলসের যে লোক ছিল, সে আসলে আলফা স্টিল থেকে বেতন পায়। সে বেতন পায় আলফা স্টিল থেকে, আলফা স্টিলের প্রোডাক্ট বিক্রি করার জন্য, কিন্তু সে এখানে ভিতরে এক্সওয়াইজেড স্টিলের ব্যবসা করে ফেলবে না। সে তাহলে কম্পিউটারের জন্য, মানে আলফা স্টিলের কম্পিউটার হিসেবে কাজ করতেছে না, স্যার এক্সওয়াইজেড স্টিলের জন্য কাজ করতেছে না। তো এটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, কারণ তারকে আলফা স্টিল তাকে দিচ্ছে আলফা স্টিলের স্বার্থ দেখতে, ইন্টারেস্ট দেখতে, কিন্তু সে, তার হিডেন একটা ইন্টারেস্ট আছে। ওষুধ কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ থাকে না, এটা আগে হইতে হয় কে যায় না, আগে হইতো ধরুন অমুক ওষুধ কোম্পানির সেলস রিপ্রেজেন্টেটিভ, দেখা যায় যে সে মুশ করে, মুশ মার্কেটিং করে, মানে সে তার প্রতিদ্বন্দ্বী কোম্পানি থেকে টাকা খাই, প্রতিদ্বন্দ্বী কোম্পানির মার্কেটিং করা শুরু করে।
কম্পিউটার একটা ট্রিকি জিনিস, যে কারণে দেখবেন যে ওয়ার্ল্ড ব্যাংক এটা আছে, ওয়ার্ল্ড ব্যাংকে একজন স্পাউস যদি জব করে, হাজবেন্ড ও ওয়াইফ, যে হাজবেন্ড ওয়াইফ যদি জব করে, তাহলে কেউ, অন্য কেউ, মানে বাকি জন, বাকি পার্টনার আর জব করতে পারবে না। ধরেন হাজবেন্ড জব করে ওয়ার্ল্ড ব্যাংক কোনো একটা ব্রাঞ্চে, পৃথিবীর যে কোনো প্রান্তে, তাহলে ওয়াইফ ওই ইয়েতে সে জব করতে পারবে না, কন্ট্রাক্ট পাইতে পারবে না, কন্ট্রাক্টর হইতে পারবে না, সাপ্লাই দিতে পারবে না, কনসাল্ট হইতে পারবে না। তাহলে আমরা দেখলাম আইডেন্টিফাইং potential conflict of interest কোশ্চেন গুলা, will I gain financial in relation to my salary? Do I have any personal relationship with colleagues or suppliers? Am I doing an identical role for a competitor? এই তিনটে যে কোনো একটা কোশ্চেন যদি ইয়েস হয়, 4 নম্বরটা কোশ্চেন ইয়েস হবে, শুড আই ডিসক্লোজ এনি অফ মাই কনসার্ন। এই এক্সাম্পল বলছি আমরা। তো কম্পিউটার ইন্টারেস্ট অ্যাড্রেস করার জন্য অনেকগুলো মেথড, অনেকগুলো না, বেসিক্যালি একটা করে মেথড আছে। একটা মেথড এখানে আমি রাখছি, এটা বলে 4D মডেল। প্রথমে হচ্ছে আপনার যদি মনে হয় যে এখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হওয়ার চান্স আছে, পোটেনশিয়াল অপশন আছে, আপনি কি করবেন? ডিসক্লোজ করবেন হায়ার অথরিটিকে, প্রপার অথরিটিকে, যেটা আপনার অর্গানাইজেশনাল সিস্টেমে, তাকে জানাবেন। এটা ফার্স্ট স্টেপ। তারপর জানাইতেই হবে যে হ্যাঁ, আমি এই টেন্ডার হয়েছে, এই কম্পিউটার সাপ্লাই নিব, সাপ্লাইয়ের মধ্যে 10 জন অ্যাপ্লাই করছে, এর মধ্যে একজন আমার ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, বা একজন আমার আত্মীয়। তারপর জানাতে হবে। তখন আপনার অথরিটিটা অ্যাসেস করবে যে জানা, জানাইছে, এটা আসলে চেক করি। আপনার অথরিটি অ্যাসেস করলো, অ্যাসেস করে দেখলো যে না, এই কম্পিউটার রিক্রুটমেন্টের সিলেকশনে আপনার ডাইরেক্ট ইনপুট নাই, আপনার ডাইরেক্ট ইনপুট নাই বা ডাইরেক্ট ইনভলভমেন্ট নেই, তখন তারা তারা আপনাকে বলছে ঠিক আছে, তোমার ডাইরেক্ট মানে এই লেভেলে কম্পিউটার ইন্টারেস্ট নাই, তুমি কেন নিজেকে ডিস্টেন্স করো, তুমি এটাতে ইনভলভ হয়ে না। এটাকে আমরা বলেছি ডিস্টেন্সিং করা, ডিস্টেন্সিং করা। ঠিক আছে। থার্ড হচ্ছে, ধরুন ডিস্টেন্স করা যাচ্ছে না, কোনো কারণে ডিস্টেন্স করা যাচ্ছে না। হ্যাঁ, ধরুন এটা বাই ডেজিগনেশন বলা আছে অমুক থাকবে, তখন সে এটা অন্য কাউকে ডেলিগেট করে দিবে। এটা হচ্ছে ডেলিগেশন। ডিসোসিয়েট, যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সিরিয়াস এবং ওটা ডিস্টেন্স ডেলিগেট কিছুই করা যাচ্ছে না, তখন নিজেকে সে পুরোপুরি কাট করে ফেলবে, ডিসোসিয়েট করে ফেলবে ওই ডিলিংস থেকে। একটা খুব সিম্পল উদাহরণ দিই আমরা। ধরেন অ্যাসেকশন নাম সেম উদাহরণ দিচ্ছি। ধরেন যে কোনো একটা ইউনিভার্সিটি, এবিসি ইউনিভার্সিটি, তাদের, এটা কন্ট্রাক্ট ম্যানেজমেন্টের জিনিস, বাট আমি বিভিন্ন ধরনের উদাহরণ দিচ্ছি বোঝার সুবিধার জন্য। একজন লেকচারার রিক্রুট করবে, ঠিক আছে, সিভিল ডিপার্টমেন্টের লেকচার রিক্রুট করবে, এনভায়রনমেন্টাল ডিপার্টমেন্টে সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল লেকচার নিয়োগ করবে। 5 জন ধরেন পার্টিসিপেন্ট জমা দিছে। এখন সিভিল ডিপার্টমেন্টের একজন স্টাফ, অফিস স্টাফ, নাম হচ্ছে ধরেন মিস্টার এক্স, সে এসে দেখলো যে এই পার্টিসিপেন্টদের মধ্যে, এই পার্টিসিপেন্টদের মধ্যে সিটা হচ্ছে তার ভাতিজা, মিস্টার এক্স এর। সে অফিস স্টাফ। সে তখন ডিপার্টমেন্ট, ধরেন প্রসিডিউর হচ্ছে ডিপার্টমেন্টের হেডের কাছে বলতে হবে, মানে সরি, ইয়ের কাছে, ডিনের কাছে, ডিন স্যারের কাছে বলতে হবে। সে জানাইলো অফিসিয়ালি, ডিন স্যার দেখলো যে সে সিলেকশন কমিটিতে নাই। তখন তারা বললো ঠিক আছে, তুমি তো সিলেকশন কমিটিতে নাই, তোমার তো কোনো ইনভলভমেন্ট নাই, তুমি যে ডিসচার্জ করো। তুমি এটার যে ড্রাফট ড্রাফট চিঠি চিঠি মিনিস্ট্রিজ তৈরি হবে, নোটিশ টুটিশ হবে, সেটা তুমি থাকিও না। ওকে, সমস্যা নেই। কিন্তু ধরেন একজন ফ্যাকাল্টি আছেন, উনি স্ট্রাকচার ডিপার্টমেন্টের হেড, ডক্টর, ধরেন এ, ডক্টর ওয়াই, উনি স্ট্রাকচার ডিপার্টমেন্টের হেড। উনার ধরেন ভাগ্নি হচ্ছে এ, ধরেন ওনার ভাগ্নি এ। এখন ডক্টর ওয়াই জানাইলো যে আমার এরকম কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, এবং এটা আসলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট, কারণ উনি ওই কমিটিতে থাকবেন, রিক্রুটমেন্ট কমিটিতে। উনি স্ট্রাকচার ডিপার্টমেন্টের হেড হইলো, এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের হেডের ধরেন যে কমিটি করা আছে, এনভায়রনমেন্ট ডিপার্টমেন্টের লেকচার নিয়োগ করার জন্য যে কমিটি করা আছে, সেই কমিটিতে স্ট্রাকচার ডিপার্টমেন্টের হেড বাই ডেজিগনেশন, বাই পোস্ট মেম্বার, ওখানে লেখা আছে যে হেড অফ, ব্যক্তি না, হেড অফ স্ট্রাকচার ডিপার্টমেন্ট মেম্বার হবে কমিটি। তখন উনি হয়তো বলে দিল যে না, আমি তাহলে মেম্বার হবো না, আমার ডিপার্টমেন্টের, সরি, আমি এটা ডেলিগেট করে দিলাম জিওটেকনিক্যাল ডিপার্টমেন্টে, বা এরকম প্রপার অথরিটি পারমিশন ডেলিগেট করে দিলাম, যে উনি নিজে ইনভলভ হইলই না ধরেন। তো এমন যদি হচ্ছে ডেলিগেট করা যায় না, ধরেন এই এগুলো কমিটিতে সাধারণত ট্রেজারার স্যার ইয়ে থাকেন, বা রেজিস্ট্রার, রেজিস্ট্রার স্যার হচ্ছেন এটার ইয়ে, ডক্টর জেড, উনি হচ্ছেন এই কমিটির একজন মেম্বার। হ্যাঁ, হয়তো উনি মেম্বার সেক্রেটারি বা চেয়ারপারসন হতে পারেন। দেখা গেল যে উনি উনি জানালেন যে এফ হচ্ছে উনার, ধরেন, বা ক্লোজ রিলেটিভ।
এটা তো বাই ডেজিগনেশন ট্রেজারার পোস্ট, এটা তো সরি রেজিস্টার পোস্ট, এটা তো কারে দিবে উনি? ডেলিগেট করতে পারবে না, ডিসটেন্স করতে পারবে না। এবং উনি যদি ডেলিগেট করে ওনার জুনিয়র কাউকে দেয়, সবাই কি চিন্তা করবে যে এটা তো স্যারের ইয়ে, সবাই একটু ইয়েতে থাকবে, ডিসকমফোর্টে থাকবে। এক্ষেত্রে বলা যে ডিসোসিয়েট কি আর করে ফেলো, দরকার হলে উনি ওই সময় নিবেই না, ওই যে ডিসিলেকশন হবে যে 1 মাস 2 মাস, উনি তাকে ছুটি নিয়ে চলে যাবে ভার্সিটি থেকে। অথবা ওই পার্টিসিপেন্টকে ডিসকোয়ালিফাই করবে, যেটা করে ওয়ার্ল্ড ব্যাংক, বললাম ওরা তো মানে ক্লোজ রিলেটিভ, ধরো হাজব্যান্ড ওয়াইফ, ওরা দেয়ই না করতে, একজন থাকলে একজন করতেই দেয় না। তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট অ্যাড্রেসের 4টা স্টেপ: ডিসক্লোজ, ডিসটেন্স, ডেলিগেট, ডিসোসিয়েট। ওকে স্যার, একটা ব্রেক নিচ্ছি, ব্রেকের পরে শুরু করবো, হ্যাঁ?
আসেন আমরা শুরু করি। ঠিক আছে, কন্ট্রাক্ট টাইপস এখানে মেজরগুলো পড়বো, আমরা সবগুলো আমরা পড়বো না, বাট দেখি আমরা। প্রথমটা হচ্ছে অ্যাডভাইজারমেন্ট কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট বেসড অন ইউনিট প্রাইস। আশা করি আমার কথা শোনা যাচ্ছে। Advertisement contract based on unit price. This type of contract is based on estimated quantities of item and contractual unit price for each of these items and is based on the actual quantities and contractual unit price. আমরা example দেখবো। This type of contract is appropriate for works when the nature of the work is well defined, as in roads and dam. For goods and physical service, this type of contract is appropriate when the required quantities are known and unit prices are sought from bidders. আমরা একটা কাজ করি, একটা এক্সাম্পল তৈরি করি, হ্যাঁ। ধরেন আমরা যে রুমে আছি আমরা প্রত্যেকে, সেই রুমের ওয়াল পেইন্ট করব আমরা, ফোর ওয়াল পেইন্ট করব, পেন্টিং কাজ। তাহলে এটা একটা বিওকিউ তৈরি করি আমরা, ওকে। সিরিয়াল নাম্বার, আইটেম ডেসক্রিপশন, দেন ইউনিট, দেন কোয়ান্টিটি, দেন ইউনিট রেট, দেন টোটাল অ্যামাউন্ট। সিরিয়াল নাম্বার 1 2। ফার্স্টে ধরেন হচ্ছে যে ক্লিনিং। ধরি আমরা আমাদের 4টা ওয়াল, প্রতিটা 4 × 100 করে। ঠিক আছে, ওটা ধরেন আমাদের 3 মাসের কন্ট্রাক্ট। ক্লিনিং থাকবে আর সে পেন্টিং থাকবে, দুইটাই হবে ধরেন স্কোয়ার ফিট করে। এটা হচ্ছে আমাদের 400 হবে ক্লিনিং, আর পেন্টিংও ধরেন হবে 400। ইউনিট রেট ধরেন ক্লিনিং এর হচ্ছে 100 করে, আর পেন্টিং এর হচ্ছে ধরেন 80 টাকা করে। তাহলে আমার, এটা তো আমাদের বিওকিউ তাই না, প্রাইস বিওকিউ। তাহলে আমার 4,000 আর এটা হলো 32,000, মোট হবে আমার 36,000 টাকার কন্ট্রাক্ট। এটা সহজ করে দিই, 90,000। এর আমার হবে 40,000 টাকার কন্ট্রাক্ট, রাউন্ড করে দিলাম আর কি। ঠিক আছে, এটা আমার 3 মাসের কন্ট্রাক্ট। এটা একটা খেয়াল করছেন, এই কন্ট্রাক্ট কিন্তু বেসড অন ইউনিট প্রাইস। এখন 3 মাসের কন্ট্রাক্ট, মান্থ 1, আপনার 1 মাস পরে ঠিকাদার আসলো আমার কাছে, এসে বলল সে ধরেন 400 ইয়ের মধ্যে, স্কোয়ার ফিটের মধ্যে সে 150 স্কোয়ার ফিট ক্লিন করছে, 100 স্কোয়ার ফিট পেইন্ট করছে। ঠিক আছে, সে অ্যাকচুয়ালি এই কাজটা করছে, তাহলে আমরা মেজার করতেছি না সে কতটুকু কাজ করছে। এখানে মেজারমেন্ট করা হচ্ছে না, মেজার করে দেখলাম যে সে 100 স্কোয়ার ফিট ক্লিনিং করছে, আর সরি 150 স্কোয়ার ফিট ক্লিনিং করছে, 100 স্কোয়ার ফিট পেইন্ট করছে। তাহলে ক্লিনিং এর রেট হলো 10 আর পেন্টিং এর হলো 10, আমরা র্যান্ডম রেট ধরছি। তাহলে সে আমার কাছে মান্থ 1 শেষে 10,500 টাকা পাবে। এখানে আমি বিলটা কিভাবে বের করলাম, যে সে কতটুকু কাজ করছে কোয়ান্টিটি মেজার করলাম, তাকে ইউনিট রেট দিয়ে গুণ দিলাম, প্রতিটা কোয়ান্টিটিকে ইউনিট রেট দিয়ে গুণ দিলাম। তো এই জন্য এটাকে বলা হয় এড মেজারমেন্ট কন্ট্রাক্ট। ওকে, মান্থ 2 এ সে আসলো আমার কাছে আবার। সে মান্থ 2 পরে সে আসলো, এসে বলল যে সে আরো 150, ধরেন আরো 150 ক্লিনিং করছে, আরো ধরেন সে এই 200 পেইন্ট করছে। তাহলে সে 19,500 টাকা পাবে। তাহলে প্রথম মাসে যদি আমি ধরি তার টোটাল কতটুকু কাজ করছে সে প্রতি আইটেমে, এই আইটেমে করছে 150, এই আইটেমে করছে 100। পরের মাসে যদি ধরি সে টোটাল কতটুকু কাজ করছে এখন এখন পর্যন্ত কম্বাইন, আগের মাসের 150 প্লাস এই মাসের 150 ক্লিনিং, ক্লিনিং করছে 300 সে, এইভাবে পেন্টিং করছে সে 300, আমি টোটাল মেজারমেন্ট পাচ্ছি। মান্থ 3, সে মান্থ 3 শেষে আসলো আমার কাছে, তার মাত্র 3 মাসেরই কন্ট্রাক্ট। সে বললো যে সে ক্লিনিং করছে 100, পেন্টিং করছে 100, তাহলে সে আমার থেকে পাবে 10,000 টাকা। তার মানে টোটাল কিন্তু 400। একটা সেকেন্ড, টোটাল কিন্তু সে 400 ক্লিনিং, 400 পেন্টিং, তার কাজ শেষ 3 মাসে। 3 মাসে সে কিন্তু আমার কাছে মোট বিল পেয়ে গেছে, মোট কন্ট্রাক্টের ফুল বিল পেয়ে সে পেয়ে গেছে আমার থেকে, 40,000 টাকা বিল সে পেয়ে গেছে 3 মাসে। কিন্তু আমি তাকে বিলটা কিভাবে দিলাম, কতটুকু কাজ করতেছে সেটা মেজার করে ইউনিট রেট দিয়ে গুণ দিলাম। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড এড মেজারমেন্ট কন্ট্রাক্ট। ইট ইজ বেসড অন ইউনিট প্রাইস, এটা বিওকিউ থাকবে।
ঠিক আছে, এটা এস্টিমেট কোয়ান্টিটি থাকবে। এই যে আমাদের যেটা ছিল, এই যে এটা মনে আছে, আমরা দেখছিলাম বিউকে পড়ার সময়, এটা ব্রিজের ফাউন্ডেশন ওয়ার্ক, রিভার ব্যাংক প্রোটেক্টিভ ওয়ার্ক, এটা কিন্তু একটা মেজারমেন্ট কন্ট্রাক্ট এক্সাম্পল। ওকে, এবার আসলে লামসাম কন্ট্রাক্ট। লামসাম কন্ট্রাক্টটা কি? দেখেন, এই কাজটাই, এই যে আমার 4টা ওয়াল পেন্টিং, এটা আমি চিন্তা করলাম যে আমি এত ঝামেলা যাবো না, মেজার টেজার করতে পারবো না, অনেক কষ্ট আমার জন্য। আমি ওরে বললাম যে তোমাকে ধরেন কোনো কন্ট্রাক্ট করলাম, কন্ট্রাক্ট প্রাইস রাখলাম আমরা 40,000 টাকা ধরেন, হ্যাঁ। তাহলে বললাম যে তুমি ফার্স্ট ওয়াল যদি কমপ্লিট করো, ক্লিনিং পেন্টিং সহ ফার্স্ট ওয়াল যদি তুমি কমপ্লিট করো একটা মাইলস্টোন, তুমি 25% টাকা পাবা। সেকেন্ড ওয়াল যদি তুমি কমপ্লিট করো, 25% টাকা পাবা। থার্ড ওয়াল যদি কমপ্লিট করো, আরো 25% টাকা পাবা। ফোর্থ ওয়াল যদি কমপ্লিট করো, আরো 25% টাকা পাবা। তার মানে কি, সে প্রথম ওয়ালে কি কাজ তার, 100 স্কোয়ার ফিট ক্লিনিং আর 100 স্কোয়ার ফিট পেন্টিং, সে যখন শেষ করে আমার কাছে আসবে, তখন তাকে আমি 25% দিয়ে দিব। 25% কত আমাদের, 40,000-এর 25%। তার মানে সে 10,000 টাকা পাবে আমার কাছে তখন। সেকেন্ড ওয়াল যখন সে কমপ্লিট করবে, আরো 100 স্কোয়ার ফিট ক্লিনিং, 100 স্কোয়ার ফিট পেন্টিং, সে আমার থেকে আরো 10,000 টাকা পাবে। থার্ড ওয়াল যখন সে কমপ্লিট করবে, আরো 10,000 টাকা পাবে। ফোর্থ ওয়াল যখন কমপ্লিট করবে, সে আরো 10,000 টাকা পাবে। তার মানে সে মোট এভাবে আমার থেকে 40,000 টাকা পেয়ে যাবে। কিন্তু খেয়াল করেন, এখানে কিন্তু আমি তার কোয়ান্টিটির উপর, কত স্কোয়ার ফিট ক্লিনিং, কত স্কোয়ার ফিট পেন্টিং, এভাবে কিন্তু বিল দিচ্ছি না। ধরেন সে একটা কাজ করলো, ফার্স্ট ওয়াল ক্লিনিং করলো 100 স্কোয়ার ফিট, সেকেন্ড ওয়াল করলো 100 স্কোয়ার ফিট, আমার কাছে কিন্তু কোনো বিল পাবে না, কারণ আমি তারা বলছি যে ফার্স্ট ওয়াল শেষ করলে বিল পাবে। কিন্তু ফার্স্ট ওয়াল সে হাফ করলো, সেকেন্ড ওয়াল হাফ করলো, বিল পাবে না। তো এই যে মাইলস্টোন, কিসের উপরে সে বিশেষ করে বিল পাচ্ছে। ঠিক আছে, আপনি কনসালটেন্টকে বললেন আমাকে ব্রিজ ডিজাইন করে দাও, তাকে বললেন তোমাকে আমি 10 লাখ টাকা দিব। তারপর বললেন যে তোমার টাইম হচ্ছে 6 মাস, 3 মাসের মধ্যে তুমি ড্রাফট ডিজাইন দিবা, ড্রাফট ডিজাইন দিলে তুমি 50% পাবা, আর বাকি 3 মাস মধ্যে তুমি ফাইনাল ডিজাইন দিবা, আর বাকি 50% পাবা। তো এরকম করা। আপনি আপনার গাজীপুর থেকে উত্তরা আজমপুর আসবেন, আপনি সিএনজি ভাড়া করলেন, সিএনজি ভাড়া বললেন কত টাকা ভাড়া হলো, 200 টাকা ধরেন। এখন সে তার যতক্ষণ টাইম লাগবে, সে আধা ঘন্টায় চলে আসুক, খুব জাম হয়েছে 2 ঘন্টা লাগছে, তার অনেক ভিতর ঘুরে আসতে হয়েছে, রাস্তার মেন রাস্তা বাদ দিয়ে ভিতর দিয়ে ঘুরে আসতে হয়েছে, অনেক কিছু হয়েছে, বাট সে 200 টাকা পাবে। আবার যদি খুব তাড়াতাড়ি চলে আসে, তার কম টাকা দিতে পারবে না, 200 টাকা দিতে হবে। কিন্তু তার সাথে যদি এরকম কন্ট্রাক্ট হয় যে উত্তরা, সরি গাজীপুর থেকে আজমপুর আসবো, আমাদের 2 ঘন্টা লাগতে পারে, 200 টাকা, সরি পার ঘন্টা 100 টাকা দেবো আপনাকে আমি। তো সে যদি 1 ঘন্টার মধ্যে চলে আসে 100 টাকা পাবে, সে যদি 2 ঘন্টা লাগায় 200 টাকা পাবে, সে যদি 3 ঘন্টা লাগায় 200 টাকা পাবে। ওটা হচ্ছে টাইম বেস হিসেবে তখন। কিন্তু যদি আমি তাকে বলি লামসাম এত টাকা করো তুমি, তাহলে সেটা লামসাম কন্ট্রাক্ট। Under a lump sum contract, the contractor agrees to perform the scope of service for a fixed contract amount. Payment percentage or amount may be linked to the completion of contractual milestone, যেটা বললাম। ঠিক আছে, স্কোপ বলা আছে সিম্পল সিভিল ওয়ার্কসিপের জন্য, যেখানে আমি স্কোপ প্রপারলি ডিফাইন করতে পারবো, ওই জন্য আমরা ইউজ করি। এটা আমার নিজের একটা কন্ট্রাক্ট, আমি আপনাদেরকে দেখাই। এটা লামসাম কন্ট্রাক্ট, আমার নিজের কন্ট্রাক্ট একটা, হ্যাঁ, আগের। পেমেন্ট শিডিউল দেখেন কি লেখা, সাবমিশন অ্যান্ড এডিবি's অ্যাকসেপ্টেন্স অফ ইনসেপশন রিপোর্ট অ্যান্ড ডিটেল প্রকিউরমেন্ট প্ল্যান। এই কাজটা করলে আমি 35% পাবো আমার বিলের। সাবমিশন অ্যান্ড অ্যাকসেপ্টেন্স অফ রিপোর্ট অন স্ট্র্যাটেজিক প্রকিউরমেন্ট প্ল্যানিং এক্সারসাইজ, 10% পাবো। সাবমিশন অ্যান্ড এডিবি অ্যাকসেপ্টেন্স অফ ইনপুট অফ বিডিং ডকুমেন্ট, 20% পাবো। কন্ডাক্টিং টু ট্রেনিং ফর ইএ অ্যান্ড মিনিস্ট্রি, 20% পাবো। সাবমিশন অ্যান্ড অ্যাকসেপ্টেন্স অফ ফাইনাল রিপোর্ট, আরো 20% পাবো, মোট 100%। টাকার অ্যামাউন্টটা আমি হাইড করে দিছি, এই অ্যামাউন্টটা। বাট এটা হচ্ছে আমার পেমেন্ট শিডিউল মাইলস্টোনের সাথে, খেয়াল করতেছেন এগুলো আমার মাইলস্টোন, এই যে লেখা আছে দেখেন, পেমেন্ট মাইলস্টোন।
এটা হচ্ছে আমাদের লামসাম কন্ট্রাক্ট। আপনি কন্ট্রাক্ট করতেছেন থুক, যে উবারের যখন আপনি কল দেন কি হয়, সে একটা ফিক্সড প্রাইস দেখায় আপনাকে। উবারে যখন আপনি কল দেন সে কিন্তু একটা ফিক্সড প্রাইস দেখানো শুরু করে, ওটা লামসাম। টাইম বেস কন্ট্রাক্ট, টাইমের সাথে ডেলিভার দিন মজুর কতদিন কাজ করছে বিল পাই। আপনি ম্যাগনা ব্রিজ ডিজাইন করছেন কনসালকে দিয়ে, এটা লামসাম হবে ইউজুয়ালি। এরপর কনস্ট্রাকশন শুরু করছেন, তো কন্ট্রাক্টরের কাজ সুপারভাইজ করার জন্য কনসালটেন্ট নিছেন, সে কনসালটেন্ট কি করবে, কন্ট্রাক্টর যখন কাজ করতে সে সুপারভাইজ করবে, তার টাইম নিয়ে কাজ করতে হবে। তারটা হবে টাইম বেস কন্ট্রাক্ট, যতক্ষণ টাইম হবে ততক্ষণ কাজ হবে। ঠিক আছে, আগে থেকে রেট ফিক্স করা থাকে। তো একটা আমি, আমাকে একটা টাইম দেন। দেখেন একটা টাইম বেস কন্ট্রাক্টের এক্সাম্পল। টিম লিডার সিনিয়র ব্রিজ ইঞ্জিনিয়ার, তার 13,000, এটা অনেক পুরনো, 13 14 বছর, 13 বছর আগের, মনে হয় 14 বছর আগের ফ্রন্টার। টিম লিডার, ঠিক আছে। সে 8 মাস কাজ করবে ডিজাইনের, ডিজাইনার সরি সুপারভিশন ছিল ধরেন। তার ইয়ে হচ্ছে 13,000 ডলার। সিনিয়র কন্ট্রাক্ট স্পেশালিস্ট, তার হচ্ছে 10,000 ডলার পার মান্থ। তার, সে কাজ করবে 3.5 মাস। সিনিয়র ব্রিজ ডিজাইন স্পেশালিস্ট, তার হচ্ছে 10,500 ডলার, এটা অনেক আগের, 13 14 বছর আগের। তার 5 মাস কাজ করবে। তারপর ধরেন সিনিয়র ফাউন্ডেশন জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার, 10,000 ডলার, সে 3 মাস কাজ করবে। সিনিয়র হাইড্রোলিক রিভার ট্রেনিং ইঞ্জিনিয়ার, তার হচ্ছে 2 মাস কাজ করবে, 16,000 ডলার। তো এরকম, এটা হচ্ছে টাইম বেস, যত মাস কাজ করবে, যত দিন কাজ করবে সেই অনুযায়ী ওরা বিল পাবে। সুপারভিশন ধরেন কাজ, এটা অ্যাকচুয়াল এক্সাম্পল। আর যেটা বললাম আপনি, সিন সরি ইয়ে ভাড়া করলেন, সিএনজি ভাড়া করলেন, যে পার আওয়ার বিল দিবেন তাকে, টাইম বেস কন্ট্রাক্ট। পারফরমেন্স বেস কন্ট্রাক্ট, পারফরমেন্স বেস কন্ট্রাক্টটা ইন্টারেস্টিং। এই যে আমরা বলি না যে আমরা রাস্তা করি, রাস্তার ইয়ে থাকে না, টিকে না, ডিজাইন ঠিক আছে, কনস্ট্রাকশন সমস্যা কিনা, ওভারলোডিং কিনা, তো এটা শোষণ করা হয়েছে পারফরমেন্স বেস কন্ট্রাক্ট, ভালো হবে। আমরা ইউজুয়ালি কি করি, রাস্তায় কতটুকু সাবগ্রেড করছে, কতটুকু সাব বেস করছে, প্রাইম কোড কতটুকু করছে, তার উপর বিল দেয় এমএম কতটুকু। আমি ওই বিল দিলাম না, আমি কন্ট্রাক্টরকে বললাম এই রাস্তায় 5 বছর তুমি মেনটেন করবা, প্রথম 6 মাস তুমি রাস্তাটাকে ইমপ্রুভ করবা, তারপর তুমি এই কোয়ালিটিতে মেনটেন করবা। রাস্তা যদি পারফরমেন্স খারাপ হয়, এজ ব্রেকিং বেশি হয়, রাটিং হয়, পোর্টহোল এত পার্সেন্টের বেশি হয়, বা তুমি রিপেয়ার না করো, তাহলে তোমার বিল থেকে কাটা যাবে। পারফরমেন্সের উপর সে বিল পাবে, এটাকে বলতেছি আমরা পারফরমেন্স বেস কন্ট্রাক্ট। এখন একটা সেকেন্ড। আমি একটা পুরো ডকুমেন্ট পাইছি, বাট আইডিয়া পাবেন দেখলে আপনারা। দেখেন এটা, এটা ওয়ার্ল্ড ব্যাংক একটা ডকুমেন্ট, পরে আরো আপডেট হয়েছে, বাট আমরা বেসিক আইডিয়াটা পাবো। রিকোয়েস্ট ফর বিড, আউটপুট এন্ড পারফরমেন্স রোড কন্ট্রাক্ট, পাইছেন? দেখেন ওরা কি বলছে এখানে খুব সুন্দর করে, এখানে একটা সার্চ দিলে আপনি পাবেন। দেখেন কিসের উপর পেমেন্ট ডিপেন্ড করবে।
দেখেন, রোড রাফনেস, রোড উইথ, রাটিং, স্কিড রেজিস্ট্যান্স, ভেজিটেশন কন্ট্রোল, ভিজিবিলিটি অফ রোড সাইড মার্কিং, অ্যাটেন্ডেন্স অফ রোড অ্যাক্সিডেন্ট, রেসপন্স টাইম টু রেক্টিফাই ডিফেক্ট, লংজিটিউডাল প্রোফাইল, পেভমেন্ট স্ট্রেংথ, ডিগ্রি অফ সেডিমেন্টেশন অ্যান্ড ড্রেনেজ ফেসিলিটি, এই বিভিন্ন জিনিসের উপর ডিপেন্ড করে কিছু প্যারামিটার থাকবে, কেপিআই থাকবে, তার উপর ডিপেন্ড করে তার পেমেন্ট হবে। যদি সব ভালো থাকে সে ফুল পেমেন্ট পাবে, যত খারাপ হবে তার পেমেন্ট কমতে থাকবে। তখন সে কি করবে, রাস্তা ঠিক রাখার চেষ্টা করবে। কিন্তু আমি অ্যাডভার্টাইজমেন্ট করলে কি করতো, সে ডিজাইন অনুযায়ী কাজ করে যেত, সে পারফরমেন্স নিয়ে তার কোনো টেনশন ছিল না। আপনি একটা ই কমার্স, আপনার কাস্টমার সাপোর্টের জন্য আপনি কল সেন্টারটা থার্ড পার্টি একটা কোম্পানিকে দিয়ে দিলেন আউটসোর্সিং করে। আপনি তাকে বললেন যে যত ঘন্টা কাজ করবে তত ঘন্টা বিল দিব, তাহলে আপনি টাইম বেস। আপনি তাহলে যদি বলেন যে যতটা কল রিসিভ করবো তত করে টাকা দিব, তাহলে এড মেজারমেন্ট। আর যদি বলেন যে না, তুমি কাজ করার পরে তুমি ঘন্টায় কতটা কল রিসিভ করো, একটা লিমিট থাকবে, এতটাই কল রিসিভ করতে হবে, তাই তুমি পেমেন্ট পাবে, সে কম করলে তোমার পেমেন্ট কাটা যাবে। তোমার কাস্টমার স্যাটিসফাইড করতে হবে। আমি সার্ভে করবো কাস্টমার স্যাটিসফাইড কিনা। যে কাস্টমার 70% কাস্টমার স্যাটিসফাইড হয়, তুমি এত বিল পাবে, এর চেয়ে কমলে তোমার বিল কমে যাবে। তাহলে পারফরমেন্সের উপরে আমরা যখন বিল দিচ্ছি সেটাকে আমরা বলতেছি পারফরমেন্স বেস কন্ট্রাক্ট। এটা কিছু কিছু ক্ষেত্রে খুব ভালো। ঠিক আছে, যে রোড মেনটেন্যান্স দেখছেন, অপারেশনাল মেনটেন্যান্স অফ রোড। রিম্বার্সেবল কস্ট কন্ট্রাক্ট, কোভিড যখন আসলো 2020-এ, তখন বিভিন্ন রিসার্চ ইনস্টিটিউট ধরেন ইউরোপের, ওরা চেষ্টা করতেছে এটা ভ্যাকসিন তৈরি করার। তো বড় বড় গভর্নমেন্ট, বড় বড় অর্গানাইজেশন সাথে চুক্তি করছে। তখন কি জানে যে অ্যাকচুয়ালি কত টাকা খরচ হবে, কতদিন লাগবে? না। তো অনেক সময় কন্ট্রাক্ট করে এইভাবে যে ঠিক আছে, তোমার যা খরচ হবে আমি তোমাকে দিয়ে দিব, সাথে একটা প্রফিট ওভার টোভার মিলে একটু বাড়াই দিব, 100 টাকা খরচ হলে 110 টাকা দিয়ে দিব। ঠিক আছে, তো এটা তো অ্যাকচুয়াল খরচের উপরে করা হয়। এখন ধরেন চাঁদপুরে উম, জুলাই আগস্ট মাস শহর রক্ষা বাঁধ ভেঙে যাচ্ছে, তখন চাঁদপুরে পানি উন্নয়ন বোর্ড তাড়াতাড়ি করে মানে ঠিকাদারকে বললো তুমি কাজ করো, তুমি বালির বস্তা, সিমেন্টের বস্তা, জিও ব্যাগ টিও ব্যাগ ফালাও, বাদ ঠিক করো, এমএফএন করে কাজ করো তাড়াতাড়ি তুমি। আগে থেকে আমি জানি না যে আমার কত ব্যাগ ফালাইতে হবে বস্তা, কত ব্যাগ ফালাইতে হবে, কতটা ব্লক ফালাইতে হবে, কারণ এটা এজুম করা টাফ, কারণ তখন অলরেডি ভাঙন শুরু হয়ে গেছে। এটাও 3 দিনে বন্ধ হতে পারে, আবার 1 সপ্তাহ লাগতে পারে, 2 সপ্তাহ লাগতে পারে। সো এটা আমি বলি যে তুমি হিসাব রাখো, আমিও চেক করবো, তোমার যতটুকু খরচ হবে তো আমি তোমার টাকা ফেরত দিব, সাথে একটা প্রফিট দিয়ে দিব, ধরেন 5%, 10%, যেটা যেটা চুক্তি হবে আমার। এটা হচ্ছে রিইম্বার্সেবল কস্ট কন্ট্রাক্ট। ঠিক আছে, ইমার্জেন্সিতে ইউজ করা যায়। পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এটা অলরেডি আমাদের দেশে বেশ কমন প্রচলিত একটা টার্ম। পাবলিক প্রাইভেট পার্টনারশিপে আপনি পাবলিক সেক্টর মানে গভর্নমেন্ট কিছু সাপোর্ট দেয়, প্রাইভেট সেক্টর কিছু সাপোর্ট দেয়, দুজন মিলে করে, এখানে পার্টনার, এখানে কেউ কমান্ডার না। আমরা বলি কনসেশনিয়ারি। যাত্রাবাড়ি ফ্লাইওভার গভর্নমেন্ট জমিটা দিছে, ওর জমিটা কিনতে হয় নাই, গভর্নমেন্ট জমিটা দিছে খালি করে, ও ফ্লাইওভারটা বানাইছে, বানাইছে তো আর 25 বছর বা সামথিং সে তোলার টাকা নেবে, তার এটাই লাভ। ঠিক আছে, গভর্নমেন্ট মাঝে মাঝে কিছু টাকাও দেয়, আমরা বলি ভাই ভাই ভাবে এদিকে ফাইন্যান্সিং, ওটা অন্য ইস্যু। মানে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ হচ্ছে দুই পক্ষের মধ্যে একটা চুক্তি হওয়া, যেখানে দুই পক্ষই সাপোর্ট দিবে। সাধারণত ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে করা হয় এটা। ঠিক আছে স্যার, আজকে এই পর্যন্তই। Recording stopped. আমার শরীর একটু খারাপ। ঠিক আছে, আপনাদের তো মনে হয় নেক্সট মানে এই উইক থেকে পরীক্ষা শুরু, তাই না? जी सर। আজকের ক্লাস তো মনে হয় মিডের সিলেবাসে নাই, এটা ফাইনাল সিলেবাসে থাকবে। একটু পড়ালেখা করিয়েন, ফুল আনসার করিয়েন, খাতা মানে উল্টা পাল্টা লিখিয়েন না আবার, বাট ফুল আনসার করিয়েন। ঠিক আছে, অনেকে দেখি কেউ কেউ দেখি মাঝে মাঝে ফুল আনসার করে না, এটা খুব খারাপ। এটা ফুল আনসার করে তো পার্শিয়াল নাম্বার পায়, আমি পার্শিয়াল নাম্বার দেই যদি আপনার কনসেপ্ট ঠিক থাকে। ঠিক আছে স্যার, দেখা হবে ইনশাল্লাহ। আমার শরীর একটু খারাপ আজকে।